সকাল হয়েছে সেই কখন, বেলা 8টা বাজতে চললো, আর এদিকে হারামজাদার শালা শ্বশুরের বেটা ওঠার কোনো নামগন্ধ নেই। সকাল থেকে একা একা হাতে কাজ করতে করতে আমার সারা শরীর ব্যথা হয়ে গেল। গুড মর্নিং বউ, তুমি ঘুম থেকে উঠে পড়েছো? গুড মর্নিং। ওরে হারামজাদা শালা শ্বশুরের বেটা, এত বেলা হয়ে এখন কিনা বলছে গুড মর্নিং। এই শ্বশুরের বেটা, তাড়াতাড়ি বাজার থেকে গিয়ে বাজার নিয়ে এসো আর আমাকে উদ্ধার করো। বউ বলছিলাম কি, এই সকালবেলা একটু চা খেয়ে গেলে ভালো হতো না? এক কাপ চা দাও না গো। কি কি বললি তুই? তুই চা খাবি? দাঁড়া দাঁড়া শালার বেটা, তোকে চা খাওয়াচ্ছি। ইস রে, কেন যে কাল নাগিনীকে বলতে গেলাম চায়ের কথা, কিছু বললে ফুসফুস করে ওঠে। আচ্ছা আচ্ছা বউ, আমার আর চা লাগবে না, তা বাজারে ব্যাগটা তো দাও দেখি। এই তো এতক্ষণে লাইনে এসেছো, দাঁড়াও আমি এক্ষুনি বাজারের ব্যাগটা এনে দিচ্ছি। কখন থেকে ঘুম থেকে উঠে ব্রাশ করেছি, আমাকে কিছু খেতে দাও না মা। হ্যাঁ, খাবার খাবি? আয় আয় আমাকে খেয়ে নে। বাবা ছেলে সারাদিন শুধু খাই আর খাই। এই কথা বলতে বিট্টু শিয়াল সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর আরে আরে বল্টু ভাই, এত সকাল সকাল তুমি বাজারে ব্যাগ নিয়ে কোথায় চললে? এই তো বাজার করতে যাচ্ছি রে। সকালবেলা বাজার না করলে সাপের ছোবল খেতে হবে যে। হায় রে, বউ তো নয়, যেন একটা কাল নাগিনী। আচ্ছা, তুমি তোমার বউকে টাইট দিতে পারো না? তুমি এমন বউয়ের কথায় উঠা বসা করো কেন? আরে এই বানর, বউকে টাইট দিব মানে? বউ কি নাট বল্টু যেটাকে টাইট দিব? তোর সাথে কথা বলে অযথাই আমার সময় নষ্ট হলো, দেরি হলে আবার আমাকেই ধোলাই খেতে হবে। এই কথা বলে বল্টু শিয়াল সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর বানর যে আমাকে বললো বউকে টাইট দিতে, সত্যি কি বউকে টাইট দিলে বউ ঠিক হয়ে যাবে? বউ, এই শ্বশুরের বেটি, বের হও বলছে ঘর থেকে। আজ তোর একদিন কি আমার একদিন, বের হও বের হও বলছে হারামজাদি। এই হয়েছে কি শুনি? এভাবে হারামজাদি বলে কাকে ডাকছো? হ্যাঁ, ওরে বাপরে, আরে কে আবার তোমাকে হারামজাদি বলে ডাকবে? কার এত সাধ্য আছে শুনি? আমি তো তোমাকে বললাম আমার ময়না পাখি বলে, ও আমার কুকিলে বউ। ও তাই বলো, আমি তো ভাবলাম কোন এক কুকুরের বাচ্চা আবার ঘেউ ঘেউ করছে। ওরে শ্বশুরের বেটি, শেষমেশ তুই আমাকে কুকুরের সাথে তুলনা করলি? মাইরি, আজকে আমি আরেকটা বিয়ে করে তোকে দেখিয়ে দেব যে কুকুর কাকে বলে। এভাবে কেটে যায় অনেক দিন। বল্টু শিয়াল আবারও একটি বিয়ে করে তার বাড়িতে নিয়ে আসে। নতুন বউকে দেখে শিউলি বলে, কি গো, এই মেয়েটা আবার কে? এমন বিয়ের সাজে তোমার পাশে দাঁড়িয়ে আছে কেন? হ্যাঁ, আমাকে চিনতে পারছেন না? এমন বিয়ের সাজ তো শিয়ালিনীরা তখনই সাজে যখন তাদের বিয়ে হয়। আপনি নিশ্চয়ই আমার শাশুড়ি হন, তাই না? আর ওই ছেলেটা বুঝি আমার দেবর হয়? ওরে, এবার আমাদের কি হবে রে বিট্টু? তোর বাবা নাকি আবার বিয়ে করেছে, এবার আমাদের কি হবে রে? ও
ভালোই হলো, এক বাবা আর দুই মা। এই চুপ কর বলছি, চুপ কর। এই এই সতীন, এখনই আমার বাড়ি থেকে চলে যা, চলে যা বলছি। বললেই হলো, আমি এইবারের বউ, আমি কিছুতেই এখান থেকে যাব না। যেতে হলে তুই যা, তুই তো এখন পুরনো হয়ে গেছিস। ওগো, এই পুরনো রিজেক্ট মালটাকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দাও। কি বললি, কি বললি হারামজাদি? আমি রিজেক্ট মাল? তবে রে তারা তুই। Oh no! মাইরি, হাই হাই রে, এই দুই বিয়ে করে তো আমি আরো মরে গেলাম। এক কাজ করি, আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাই, তাহলে এমন অত্যাচার আর সহ্য করতে হবে না আমাকে। বাবা, তুমি গেলে যাও, কিন্তু আমি কোনোদিনও যাব না। আমি ঠিক করেছি, আমি বড় হয়ে বিয়ে করলে 4টা বিয়ে করব, তাহলে রোজ ওদের ভালোবাসা পাবো। মারি, চপ্পে, এই না হলো বাপকা বেটা। ঠিক কথা বলেছিস বাবা, বিয়ে করতে হলে 4টাই বিয়ে করবি। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। এরপর থেকে তারা সুখে শান্তিতে দিন কাটাতে লাগে। এই যে শ্যামালি বেবি, আমি তোমাকে 2 লাখ টাকা দিচ্ছি, কিন্তু কথা যেন কোনো নড়চড় না হয়। আগামী মাসের 1 তারিখেই তোমার মেয়েকে আমার সাথে বিয়ে দিতে হবে, কথাটা যেন মনে থাকে। তা তোমার মেয়ে আমাকে বিয়ে করবে তো? শরীরের চামড়া ঢিল হয়ে যাচ্ছে তো কি হয়েছে, মনটা কিন্তু এখনো ইয়াং আছে। সে নিয়ে আপনাকে একদম ভাবতে হবে না। আমার কথাই আমার মেয়েদের কথা, আমার মুখের উপর কথা বলা একটারও সাহস নেই। যা বলবো তাই শুনবে ওরা। মেয়ে দুটো আমার রূপে সরস্বতী, গুণে লক্ষ্মী মন্ত্রী। শেফালি, তুমি তো ভালো করেই জানো, যেদিকে তাকে শুধু ফাঁকা আর ফাঁকা, ঘরে টিকটিকি ডাক ছাড়া আর কিছুই শুনতে পাই না। দুটো ফুটুনের মতো কেউ নেই যে, বড় এক আগো আমি। এই তো আর কদিন, আপনাকে আর একা একা থাকতে হবে না মহাজন সাহেব। আপনিও শুনতে পাবেন পায়ের নুপুরের আওয়াজ, হাতের চুড়ির আওয়াজ, রিমঝিমঝিম করে আপনার ঘরে হেঁটে বেড়াবে। আচ্ছা ঠিক আছে, তাহলে ও কোথায় রইলো? আগামী মাসের 1 তারিখেই আমি গলায় মালা পরবো। এবার তাহলে তুমি আসতে পারো। এরপর শেফালি শিয়ালিনী সেখান থেকে ব্যাগ ভর্তি টাকা নিয়ে চলে যায়। ইস, এই বয়সে একটা কচি মেয়ে পাবো, ভাবতে আমার খুব আনন্দ হচ্ছে। তার গলায় মালা পরাবো, আর 2 দিন পরে তার কোল জুড়ে ফুটফুটে সন্তান আসবে। কি যে মজা লাগছে। দিদি, এই দিদি, কি রে, কোথায় মরলি তুই? তুই জানিস না সকালে আমি ঘুম থেকে উঠে চা না পেলে আমার ঘুম ভাঙে না। এই তো এনেছি ভুন, একটু দেরি হয়ে গেল রে ভুন। ভুন, এই নে তোর চা। শোন, আমার জন্য গরম পানি করেছিস? আমি গোসল করে এখনই যে বের হব, তোর তো সব কাজে লেট হয়। ছোট, আমি তোর জন্য গরম পানি রেডি করে রেখেছি রে, তুই চা খেয়ে গোসলটা করে নিস,
আমার আবার অনেক কাজ আছে। বোন আসে রে। এসব বলে শিউলি শিয়ালিনী সেখান থেকে চলে যায়। আর ঠিক তখনই সেখানে তাদের মা শেফালি শিয়ালিনী আসে আর বলে, এই যে মা, ঘুম থেকে উঠেছিস তাহলে? শোন শোন মা, আগামীকাল তোকে বরপক্ষ দেখতে আসবে। একটু ভালো করে সেজে গুজে থাকবি, বুঝলি? মা, তুমি পার্লারের মেয়েদের খবর দিয়েছো তো সাজানোর জন্য? তা ছেলে দেখতে কেমন? কি করে মা? ছেলে তো মাশাআল্লাহ দেখতে, আর বড় একটা চাকরি করে। অনেক বড় বাড়ির ছেলে, কেউ নেই, একাই থাকে ছেলে। কথা বলার মতো কেউ নেই রে মা। তুই অনেক সুখে থাকবি মা। এভাবে কেটে যায় সেই দিনটি। ছেলেপক্ষ শিয়ালিনীকে দেখতে আসে। তুমি কিন্তু দেখতে অনেক সুন্দর, তোমাকে আমার ভীষণ পছন্দ হয়েছে। আপনাকে আমার ভীষণ পছন্দ হয়েছে। কি ব্যাপার, এখনো নাস্তা নিয়ে আসছে না কেন? দিদি, এই দিদি, এই হতচ্ছাড়িটা আবার কোথায় গেল? দিদি, দিদি। শিউলি শিয়ালিনী তাড়াহুড়ো করে সামনে আসে আর নাস্তা পরিবেশন করে দেয়। শিউলিকে দেখে বিল্লুর বন্ধু বন্ধু তার দিকে তাকিয়ে থাকে। আরে আরে, বন্ধু এই সাদা চামড়া মেয়েকে দেখে পছন্দ করে ফেললো। কিন্তু আমার তো এই মেয়েকে হেব্বি লেগেছে। হোক না সে একটু কালো, কিন্তু কেন জানি তার মুখে অনেক মায়া লুকিয়ে আছে। এই যে শেফালি, শুনলাম তোর মেয়েকে নাকি তুই বিয়ে দিচ্ছিস। তা আমার কাছে যে তুই 2 লক্ষ টাকা নিয়েছিস তোর মেয়েকে বিয়ে দিবি বলে আমার সাথে, সেটার কি হলো? আরে মহাজন সাহেব, আমি তো বলেছি আমার মেয়েকে আপনার সাথেই বিয়ে দিব। আমি তো আমার ছোট মেয়েকে বিয়ে দিচ্ছি, বড় মেয়েকে নয়। আর ছেলের কেউ নেই বলে ওর এক বন্ধুকে ওর সাথে করে নিয়ে এসেছে। ও আচ্ছা, আমি তো ভাবলাম 2 ছেলে তোর 2 মেয়েকে বিয়ে করে নিয়ে যাবে। এদিকে শিউলি শিয়ালিনী বাঘ আর তার মায়ের সমস্ত কথা শুনছিল, আর তার পেছনে দাঁড়িয়েছিল পল্টু শিয়াল। সেও তাদের সমস্ত কথা শুনছিল। মহাজন সাহেব, আপনি কিচ্ছু ভাববেন না। সামনের মাসের 1 তারিখে আমি আমার বড় মেয়েকে আপনার হাতে তুলে দেব। আর এখন আমি আমার ছোট মেয়েকে বিয়ে দিচ্ছি। এখানে আপনাকে কেউ দেখলে বড় কেলেঙ্কারি হয়ে যাবে মহাজন সাহেব। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তবে কথাটা যেন মনে থাকে, নইলে 2 লক্ষ টাকা আমাকে ফিরিয়ে দেওয়ার জন্য রেডি থাকিস কিন্তু। এসব বলে বাঘ সেখান থেকে চলে যায়। আর ঠিক তখনই শিউলি বল্টু শিয়ালকে দেখতে পায় আর কাঁদতে কাঁদতে সেখান থেকে তার ঘরে চলে যায়। বল্টু শিয়াল তার পিছু পিছু তার ঘরে যায়। আপনি এভাবে কেন কান্না করছেন? কান্না করব না তো কি করব? তাহলে কি ওই বয়স্ক বাঘ মহাজনকে বিয়ে করব, যে কিনা আমার বাবার বয়স? আজ যদি আমার বাবা মা বেঁচে থাকতো তাহলে কি ওই মহাজনের সাথে আমার বিয়ে দিত? সব সময় সৎ মায়ের কথা মতো চলতে হয়। আমি আপনাকে একটা কথা বলতে চাই, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনাকে আমার ভীষণ পছন্দ হয়েছে। আমি আপনাকে বিয়ে করতে চাই, আর মহাজনের 2 লক্ষ টাকাও আমি দিয়ে দেব। কি সত্যি বলছেন আপনি? আপনি আমাকে বিয়ে করবেন? কিন্তু মা? সে নিয়ে আপনাকে ভাবতে হবে না, মাকে রাজি করার দায়িত্ব আমার। এরপর বল্টু শিয়াল তার মাকে সমস্ত কথা খুলে বলে আর মহাজনকে ডেকে তার 2 লক্ষ টাকাও তাকে ফেরত দিয়ে দেয়। এভাবেই 1 মাস কেটে যায়। এরপর ধুমধাম করে 2 বোনের একসাথে বিয়ে হয়। কিছুদিন পর, আরে মা,
তুমি আমাদের বাড়িতে বেড়াতে এসেছো? আমার খুব ভালো লাগছে। এসো মা, এসো। তুই তুই আমার মেয়ের বাড়িতে কি করছিস? হ্যাঁ, আমার মেয়ে কোথায়? মা, তোমার মেয়ে এখানেই আছে আর খুব ভালো আছে। কিছুক্ষণ পর কি ব্যাপার রে মা, তোর বাড়িতে শিউলি এখানেও কি করছে? হ্যাঁ, আর দেখছি ওর গায়ে দামি দামি গয়না, তোর গায়ে তো দেখছি কিছুই নেই। মা, মালিকের বউয়ের গায়ে গয়না থাকবে না তো কার গায়ে থাকবে শুনি? আসলে মা, আমরা অনেক বড় ভুল করে ফেলেছি। আমাকে যার সাথে বিয়ে দিয়েছো সে আসলে দিদির স্বামীর কর্মচারী। তবে মা, আমি অনেক সুখী আছি। তোমাদের জামাই খুব ভালো। অল্প টাকা বেতন হলেও তাকে তোমার বড় জামাই নিজের ভাইয়ের মতোই ভালোবাসে। আর দিদি দিদি তো আমাকে চোখের আড়ালে হতে দেয় না। জানো মা, এমন দিদি পাওয়া বড় ভাগ্যের ব্যাপার। আমরা দুই বোন খুব সুখে আছি মা। আমাদের দু বোনের বিয়ের ফুল একসাথেই ফুটেছে মা। সত্যি মা, আমি অনেক খুশি হয়েছি। তোরা সব সময় দু বোন ভালো থাকিস। আমি আসি রে মা। এরপর শেফালি শিয়ালিনী সেখান থেকে চলে যায়। আর তারপর থেকে তারা দুই বোন সুখে শান্তিতে দিন কাটাতে লাগে। রাত হতেই বাঘ, এই মই দিয়ে আজ আমি তোর ভুট্টা শেষ করব। এই কথা বলে বাঘ যেই না মই দিয়ে উঠতে যাবে অমনি মই ভেঙে হালুমা মাটিতে পড়ে যায়। এই বানর, তাড়াতাড়ি চল দেখি, রাত হবার আগে বল্টুর জমির সব ভুট্টা চুরি করতে হবে রে। তুই যেভাবে ভ্যান চালাচ্ছিস মনে হচ্ছে শ্বশুর বাড়ি যাচ্ছিস রে। আরে, তোমার এমন বকাবকিতে আমার ভ্যান চালিয়ে যে লাল সুতো বের হচ্ছে, তার উপর 200 কেজি ওজন নিয়ে বসে আছো। তোমার বকবক বন্ধ করো তো, আমি তো চালাচ্ছি নাকি। এরপর তারা দুজন বল্টুর জমিতে যায় আর বস্তা ভর্তি করে ভুট্টা তোলে। ভাগবামা, বস্তা তো প্যাকিং করলাম, এবার তোলো দেখি। ওরে বাবা, এত ওজন! ভাগবামা, আমার তো গ্যাস বেরিয়ে গেল। আর একটু তুললে তো আমার পটি বেরিয়ে যাবে। এ তোর গ্যাসের যে দুর্গন্ধ, না জানি তোর পটির গন্ধে আমাকে জ্ঞান হারাতে হয়। নে তাড়াতাড়ি চল, এ বল্টু তো একটু পরে চলেই আসবে রে। তারা বস্তা ভর্তি করে ভুট্টা নিয়ে চলে যায়। পরের দিন সকালবেলা, ওগো তাড়াতাড়ি চলো, অনেক ভুট্টা তুলতে হবে যে। দেরি হলে তোমার ভুট্টা কে কিনবে শুনি? আরে আরে, তাই তো, অনেক দেরি হয়ে গেল। বউ, আমি রিক্সাটা বের করছি, তুমি তাড়াতাড়ি চলে এসো। এসব বলে বল্টু আর শিউলি রিক্সা চড়ে যেতে থাকে। আর হঠাৎ একটি বাচ্চাকে তারা কান্না করতে দেখে। বাবা মা, তুমি কোথায় চলে গেলে? আমি এখন কোথায় যাব? বাবা, ও বাবা, আমার যে ভীষণ ভয় করছে। মা গো, তুমি কোথায় গেলে? বউ, বাচ্চা মেয়েটা বাবা মা বলে খুব কান্না করছে, মনে হচ্ছে তার বাবা মা হারিয়ে গেছে। ওগো, চলো তো দেখি। এই যে মা, তুমি এভাবে বাবা মা বলে কান্না করছো কেন? তোমার বাবা মা কোথায়? আমি জানি না, কাল রাত থেকে আমি আমার বাবা মাকে খুঁজে পাচ্ছি না। আমি যে বড় একা হয়ে গেলাম। আহারে, তোমার বাবা মা নেই তো কি হয়েছে? ওগো, আমাদেরও তো কোনো সন্তান নেই। আজ থেকে তুমি আমাদের সন্তান হয়ে থাকবে। চলো মা, আমাদের সাথে চলো। এরপর তারা ভুট্টার জমিতে যায়।
বউ, ভুট্টা খেতে তো কোনো ভুট্টা নেই। হায় 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 রে, আমার এত ভুট্টা কে চুরি করলো? এই ভুট্টা চাষ করে তো আমাদের সংসার চলে। ওগো, তুমি এভাবে কেঁদো না গো। তোমার চোখের পানি যে আমি একদম সহ্য করতে পারি না। যে আমাদের এত বড় সর্বনাশ করেছে তার কোনো দিনও ভালো হবে না গো। ওগো, এখন বাড়ি ফিরে চলো। এই কথা বলে তারা বাড়িতে চলে যায়। কিছুক্ষণ পর, ওগো, এভাবে হাত গুটিয়ে বসে থাকলে হবে? কিছু একটা করো। অসহায় মেয়েটাকে বাড়িতে নিয়ে এসে এখন পর্যন্ত মুখে কোনো খাবার দিতে পারিনি। জানি না আল্লাহ এ কোন বিপদে ফেললো আমাদের। মা, ও মা, আমার খিদে পায়নি। তোমরা আমাকে নিয়ে এত চিন্তা করো কেন? দেখবে সব ঠিক হয়ে যাবে। মারে, কি করে সব ঠিক হবে? ওই ভুট্টা চাষ করেই তো আমাদের সংসার চলতো। সেও আবার কে যেন চুরি করে নিয়ে গেছে। ভেবেছি তোকে ভালো একটি স্কুলে ভর্তি করিয়ে দেব, কিন্তু সেটা বুঝি আর হবে না রে মা। বাবা মা তোমাদের মতো এমন ভালো বাবা মা পেয়েছে, আমার আর কিছু লাগবে না গো। তবুও তুমি কেঁদো না বাবা। জানো বাবা, তোমার কান্না দেখে আমার ভীষণ কষ্ট হয় গো। মারে, ঠিক আছে, আমি আর কাঁদবো না। বউ, আমি মামুনিকে নিয়ে একটু দোকানে যাচ্ছি, কিছু বাজার করে নিয়ে আসছি। ওগো, দুই বাবা মেয়ে সাবধানে যেও। এরপর বল্টু তার মেয়েকে নিয়ে দোকানে যায় আর বলে, ভাই, আমাকে কিছু চাল আর আলু দিন তো। শুধু চাল আর আলু নিবে? 2 হালি ডিমও নাও। এই শীতে ধনেপাতা দিয়ে আলুর ডাল আর ডিম ভাজা খেতে দারুণ লাগবে। ভাই, ডিম কেনার মতো এত টাকা আমার কাছে নেই। গরিবের কিসের আবার ভালো মন্দ। মারে, চল তোকে একটা মিষ্টি কিনে দেই। বাবা, ও বাবা, আমি মিষ্টি খাবো না বাবা। ওই দেখো, ওগুলো বিক্রি করছে, আমি ওগুলো নিব। ওরে বোকা মা, এসব তো ভুট্টা। তুই ভুট্টা দিয়ে কি করবি? ওইগুলো তো জমিতে চাষ করার জন্য কিনে নিচ্ছে মা। বাবা, ও বাবা, তুমি আমাকে ওগুলোই কিনে দাও, আমিও ভুট্টা চাষ করব। তবে বাবা, এবার আমি জমিতে ভুট্টা চাষ করব না, এবার আমরা আমাদের ঘরের চালে চাষ করব। আরে মামুনি, তুই তো একদম ঠিক কথাই বলেছিস। আমি এখনই ভুট্টা কিনে নিয়ে যাচ্ছি। এরপর তারা ভুট্টার বীজ নিয়ে বাড়িতে চলে যায়। ওদিকে হালুম ভাগ বানরকে বলে, ভুট্টা বিক্রি করে তো অনেক টাকা পেলাম, বেশ কিছুদিন বসে বসে খেতে পারবো রে। শুন, আশেপাশে খোঁজ লাগা, কে কোন ফসল চাষ করছে রে। শোনো, আমি আর তোমার সাথে নেই। কাল রাতে বউ আমাকে গাছের সাথে বেঁধে উল্টো করে 2 ঘন্টা ঝুলিয়ে রেখেছিল। আমার বউ 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর আমি চুরি করে খাই বলে সে আমার বাড়ি থেকে চলে যেতে চেয়েছিল। অনেক অনুরোধ করে তাকে আমি বাড়িতে রেখেছি। বউকে কথা দিয়েছি, জীবনে যতদিন বাঁচবো ততদিন কারো কোনো কিছু চুরি না করেই চলবো। তার ভাই চললাম আমি, খুদা হাফেজ। এই বেটা বানা চলে গেল। না, আমি চুরি করা ছাড়া আর কিছুই করতে পারবো না, কিছুই না। এসব বলে হালুম ভাগ চলে যায়। বউ, ও বউ, ভুট্টার বীজগুলো নিয়ে এসো তো। আজ আমরা ঘরের চালে ভুট্টা চাষ করব। এবার দেখবো বেটা চোর কিভাবে আমার ভুট্টা চুরি করে খায়। এরপর বল্টু শিয়াল ঘরের চালে ভুট্টা চাষ করে। এভাবে কেটে যায় বেশ কিছুদিন। অনেকদিন তো হলো ভুট্টাগুলো লাগিয়েছি। বউ, মইটা নিয়ে এসো, দেখি গাছগুলো বড় হলো কিনা। ওগো, এই নাও মই, সাবধানে ওঠো, পরে গিয়ে আবার কোমর টোমর ভেঙ্গো না। মা মুন্নি, তুই এখানে মই ধরে দাঁড়িয়ে থাক দেখি, বিপদ তো আর বলে কয়ে আসে না। আচ্ছা মা, আমি এখানে মই ধরে দাঁড়িয়ে থাকবো, আমি থাকতে বাবার কিচ্ছু হবে না মা।
আরে বেশ, এ তো দেখছি ভুট্টার গাছ হয়ে গেছে। এবার আমি এখান থেকে অনেকগুলো ভুট্টা পাবো। আমার আর কষ্ট করে চলতে হবে না। মারে, তুই যে আমার লক্ষ্মী মা। বউ, আমি একটু বাইরে যাচ্ছি, তুমি ভুট্টার গাছগুলোর প্রতি খেয়াল রেখো। এই কথা বলে বল্টু শিয়াল সেখান থেকে চলে যায়। আর হালুম বাঘ বলে, কি রে, ব্যাপার কি? বল্টুকে এখনো তো আর জমির দিকে যেতে দেখছি না। ওকে কুমড়ো চাষ করা ছেড়ে দিল নাকি? ব্যাপারটা কেমন জানি সন্দেহ সন্দেহ লাগছে রে। একবার বল্টুর বাড়িতে গিয়ে দেখি তো ব্যাপারটা কি। এরপর বাঘ বল্টুর বাড়িতে যায় আর ঘরের চালে ভুট্টার গাছ দেখে বলে, তাহলে এই ব্যাপার, শালা বল্টু এবার কুমড়ো চাষ না করে ঘরে চালা ভুট্টা চাষ করেছিস। দাঁড়া, আজ রাতে তোর ভুট্টা গাছের 12টা বাজিয়ে দিব রে। এরপর বাঘ সেখান থেকে চলে যায়। রাত হতেই বাঘ, এই মই দিয়ে আজ আমি তোর ভুট্টা শেষ করব। এই কথা বলে বাঘ যেই না মই দিয়ে উঠতে যাবে, অমনি মই ভেঙে হালুম বাঘ মাটিতে পড়ে যায়। আর পড়ে যাওয়ার শব্দ শুনে বল্টু শিয়াল ও তার বউয়ের ঘুম ভেঙে যায়। আর সবাই বাহিরে আসে আর বলে, এ কি, এ তো বাঘ মামা। তার মানে তুমি আমাদের ভুট্টা চুরি করতে এসেছো? ভুট্টা চুরি করে শাস্তি পেয়েছো তো এবার? বাপরে বাপ, বল্টু আমাকে একটু টেনে তুল, আমি যে আর উঠতে পারছি না রে। আমার কোমর পুরোই ভেঙে গেছে রে। ওরে, জীবনে বেঁচে থাকতে আমি আর কখনো অন্যের ক্ষতি করব না রে। ওরে বাবা রে, কি ব্যথা রে বাবা। এবার ভাঙ্গা কোমর নিয়ে হাসপাতালে যাও, দেখবে দুটো ইঞ্জেকশন দিলে তুমি ভালো হয়ে যাবে। ওরে, ইঞ্জেকশন আমি মরে গেলেও দিব না রে। এসব বলে হালুম বাঘ সেখান থেকে চলে যায়।